আসসালামু আলাইকুম। অ্যাকাউন্টিং টিউটর জিন্নাত স্যার আজই আপনাদের সাথে এইচএসসি হিসাব বিজ্ঞানের প্রথম পত্রের আরেকটা গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে। তো আজ আমরা একটা সমস্যা সমাধান করবো, সেটা হচ্ছে অনাদি পাওনা সংক্রান্ত। বিশেষ করে এই অনাদি পাওনা নির্ণয় করা, নেট দেনাদার নির্ণয় করা, এটা নিয়ে সবচেয়ে বেশি স্টুডেন্টরা ভুলটা করে। এটা আমাদের কোথায় কাজে লাগবে? এটা আমাদের আর্থিক অবস্থা বিবরণীতে কাজে লাগবে। আর আর্থিক অবস্থা বিবরণীতে সবচেয়ে বেশি বা বড় অ্যালার্জি হচ্ছে এইচএসসি স্টুডেন্টের জন্য, যারা বিশেষ করে অ্যাকাউন্টিং নিয়ে পড়তেছেন তাদের জন্য আর কি। তো একটা জিনিস খেয়াল করবেন, এই অনাদি পাওনা আর কুড়ি একই জিনিস। অনাদি পাওনা এবং কুড়ি একই জিনিস। এটা হচ্ছে বিবিধ দেনাদারের যে টাকা পাওয়া যাবে না বা আদায়যোগ্য নয়, সেটাকে বলা হয় অনাদি পাওনা। আচ্ছা, অনাদি পাওনা প্রতিষ্ঠানের জন্য একটা খরচ। অনাদি পাওনা প্রতিষ্ঠানের জন্য একটা খরচ বা ব্যয়। এখন একটা জিনিস মনে রাখবেন যে এই অনাদি পাওনা দেখানোর সাথে ঘাবড়ানোর কিছু নাই। জাস্ট একটা ফর্মুলা মনে রাখবেন, পুরো সিরিয়াল বাই সিরিয়াল মনে রাখবেন, তাহলে এই অনাদি পাওনা নিয়ে আশা করি আর সমস্যা হবে না ইনশাআল্লাহ। এখন দেখেন, আমাদের প্রশ্নটা ছিল এরকম: র্যামিলে অনাদায়ী পাওনা 20,000 টাকা, অনাদায়ী পাওনার সঞ্চিতি আছে 500 টাকা, বিবিধ দেনাদার দেওয়া আছে দেখেন 50,000 টাকা। এবার এটা হচ্ছে র্যামিল। একটা র্যামিল থাকবে, র্যামিলের ভিতরে এভাবে দেওয়া আছে অনাদায়ী পাওনা ডেবিট পাশে দেওয়া আছে ধরেন 20,000, অনাদায়ী পাওনার সঞ্চিতি ক্রেডিট পাশে থাকে 5,000, আর হচ্ছে বিবিধ দেনাদার 5,000 টাকা, এটা একটা সম্পদ ডেবিট পাশে আছে। জাস্ট একটা র্যামি এরকম ছিল। এখন আমি সেটাই জাস্ট লিখে দিয়েছি। এখন সময় দেওয়া আছে এভাবে: বিবিধ দেনাদারের 5,000 টাকা আদায়যোগ্য নয়। আচ্ছা, এরপর ধারে পণ্য বিক্রয় আছে 10,000 টাকা, অবশিষ্ট দেনাদারের উপরে 10% অনাদায়ী পাওনার সঞ্চিতি ধার্য করতে হবে। আচ্ছা, আপনাকে একটু আগেই বলছি যে দেনাদারের যে টাকা আদায়যোগ্য নয় সেটাকে বলা হয় অনাদায়ী পাওনা। সুতরাং আমরা প্রথম যে কোশ্চেনটা আছে এটি সমাধান করবো। প্রথমটার সমাধানটা করবো আমরা, নিট অনাদায়ী পাওনাটা সমাধান, এটার সমাধানটা আমরা করবো একটু। প্রথমটা আর কি, তো অনাদায়ী পাওনা নির্ণয় করার ক্ষেত্রে যেটা মনে রাখবেন যে রায়ামিলের ভিতরে একটা অনাদায়ী পাওনা দেওয়া থাকবে। যদি থাকে তো ভালো, না থাকলে অন্য প্রসেস। আমি জাস্ট ফুল ফরম্যাটটা দিয়েই একটা অঙ্ক সাজাইছি, এভাবে আমি করে দেবো। এরপরে কিভাবে থাকলে কি করবো সেটাও বলে দেবো। দেখেন, রায়ামিলের যে অনাদায়ী পাওনাটা থাকবে সেটাকে আমরা বলবো পুরাতন অনাদায়ী পাওনা। আর সমনের ভিতরে যে অনাদায়ী পাওনা থাকবে সেটাকে বলবো নতুন অনাদায়ী পাওনা। আর রায়ামিলের ভিতরে যে অনাদায়ী পাওনার সঞ্চিতি থাকবে এটাকে বলবো পুরাতন অনাদায়ী পাওনার সঞ্চিতি। সমনের ভিতরে যে অনাদায়ী পাওনার সঞ্চিতি সৃষ্টি করতে বলবে সেটাকে বলবো নতুন অনাদায়ী পাওনার সঞ্চিতি। আমি আবারও বলছি, র্যামিলের ভিতরে যে অনাদায়ী পাওনা থাকবে সেটা হচ্ছে আমাদের নতুন পুরাতন অনাদায়ী পাওনা। সময়ে যে অনাদায়ী পাওনা থাকবে সেটা হচ্ছে নতুন অনাদায়ী পাওনা। আবার র্যামিলে যে অনাদায়ী পাওনা সঞ্চিতি থাকবে সেটা হচ্ছে পুরাতন, যেটা সময় থাকে সেটা নতুন। তো সহজ কথা হচ্ছে এটা, যে র্যামিলে যদি কোনো কিছু থাকে সেটা হচ্ছে পুরাতন, সময়ে যেগুলো থাকে সেগুলো হচ্ছে নতুন। আচ্ছা, এবার দেখেন, র্যামিলে অনাদায়ী পাওনা আছে কত? 20,000 টাকা। আমরা এখানে লিখলাম, এটা নির্ণয় করতেছি আমরা। তো সারি লেখে এখানে হয়তো শেষ করতে পারবো না, এখানে করতেছি। দেখেন, র্যামিল অনাদায়ী পাওনা দেওয়া আছে, অনাদায়ী পাওনা আছে 20,000 টাকা। আমরা এখানে লেখলাম হচ্ছে 20,000 টাকা। এখন যেটা করব, র্যামিল যে অনাদায়ী পাওনা থাকবে এর সাথে যদি সমন্বয় কোনো অনাদায়ী পাওনা থাকে, এটার নাম হচ্ছে পুরাতন অনাদায়ী পাওনা। এর সাথে সমন্বয় যেটা থাকবে সেটা আমরা লিখবো সরাসরি, এখানে লিখবো যে নতুন। এই যে এটা নিচে অনাদায়ী পাওনা করে লিখে নেবেন, আমি জাস্ট বুঝাই গেলাম। তাহলে বিবিধ দেনাদার উপর যে 5,000 টাকা আদায়যোগ্য নয়, এটি হচ্ছে নতুন অনাদায়ী পাওনা। সরাসরি লেখা থাকতে পারে কুড়িল, অথবা নতুন অনাদায়ী পাওনা, অথবা শুধু অনাদায়ী পাওনা, এগুলো লেখা থাকতে পারে। এক কথায় সমন্বয়ে যদি অনাদায়ী পাওনা নিয়ে কোনো কথা উল্লেখ থাকে সেটা হচ্ছে নতুন অনাদায়ী পাওনা। কিভাবে থাকতে পারে? কুড়িল থাকতে পারে, সরাসরি লেখা থাকতে পারে কুড়িল, অথবা সমন্বয়ে সরাসরি লেখা থাকতে পারে অনাদায়ী পাওনা, অথবা লেখা থাকবে এরকম দেনাদারের এত টাকা আদায়যোগ্য নয়। তাহলে সেগুলো হবে হচ্ছে আপনার নতুন অনাদায়ী পাওনা। যেহেতু 5,000 টাকা আদায়যোগ্য নয়, 5,000 টাকা হচ্ছে আমার নতুন অনাদায়ী পাওনা। এবার এটার সাথে যোগ করবো আমরা, যোগ করলে আমাদের আসবে হচ্ছে 25,000 টাকা। আচ্ছা, এরপরে দেখেন, আমি বলছি কি যে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি, এটাও র্যামির ভিতর আছে। দেনাদারের উপরে 10% অনাদায়ী পাওনা সঞ্চিতি ধার্য করতে হবে। এটা মাঝে মধ্যে সরাসরি দেওয়া থাকে, মাঝে মধ্যে আমাকে কি করতে হবে, দেনাদারের উপরে ক্যালকুলেশন করে বের করতে হবে। সেক্ষেত্রে এই যে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি ধার্য করতে বলছে, যদি সরাসরি দেওয়া থাকতে এখানে 5,000 বা 2,000, সেটা আমরা এখানে যোগ করে দিতাম। আগে আমরা লিখবো নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি থাকলে যেটা যোগ করা লাগে, নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি। আচ্ছা, এখন কত হবে সেটা তো আমরা জানি না। যদি এখানে সরাসরি 2,000 3,000 দেওয়া থাকতো সেটাই আমরা যোগ করতাম। যেহেতু দেওয়া নাই, আমাকে বের করে নিতে হবে অবশিষ্ট দেনাদারের উপরে। এখন দেখেন দেনাদার কত টাকা দেওয়া আছে, 5,000। আমাকে বলছে অবশিষ্ট দেনাদারের উপরে। এখানে অবশিষ্ট না রেখে শুধু দেনাদার বললেও আমাকে যে জিনিসগুলো যোগ বিয়োগ করা লাগে সেগুলো কাজ করে এরপরে আমাকে এই পার্সেন্টেজটা করতে হবে। এখন যেটা করব,
আমরা একটু নিট জেনারেটর কাজটাও এই সাইডে করে ফেলাবো। প্রথমত আমরা লিখলাম বিবিধ দেনাদার। বিবিধ দেনাদার দেখেন কত টাকা দেওয়া আছে, 50,000 টাকা দেওয়া আছে। এর সাথে আমরা যেটা করব, যদি এই সমন্বয়ের ভিতরে যদি কোনো ধারে পণ্য বিক্রয় বা অলিখিত বিক্রয় অথবা থাকতে পারে বাকিতে বিক্রয় অথবা থাকতে পারে বিক্রয় ফেরত, যদি সমন্বয় থাকে, বলে রেয়া মিলে না, সমন্বয় যদি থাকে, তাহলে আমরা যেটা করব, ধারে পণ্য বিক্রয় থাকলে বা বাকিতে পণ্য বিক্রয় থাকলে বা অলিখিত বিক্রয় থাকলে সেটা যোগ করব। আবার বলছি, ধারে পণ্য বিক্রয়, অলিখিত বিক্রয় অথবা যদি বাকিতে পণ্য বিক্রয় থাকে তাহলে সেটা আমরা যোগ করব। যোগ করলে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে 60,000 টাকা। যদি এই সমন্বয়ের ভিতরে বিক্রয় ফেরত থাকতো বা বিক্রয় বাড়তা থাকতো সেটা আমরা মাইনাস করতাম, বাট রেয়া মিলে থাকলে সেটা কোনো কাজ করবো না, অন্ততপক্ষে এটা নির্ণয় করা সম্ভব। আচ্ছা, এবার দেখেন বিবিধ দেনাদারের 5,000 টাকা আদায় যোগানো, অর্থাৎ এখান থেকে আমাদের যেটা করতে হবে, যদি নতুন অনাদায়ী পাওনা থাকে, নতুন অনাদায়ী পাওনা যদি থাকে, অর্থাৎ সমন্বয় যদি নতুন কোনো অনাদায়ী পাওনা বা কুড়িন থাকে, সেটা আমরা মাইনাস করবো। অনাদায়ী দেখেন নতুন অনাদায়ী পাওনা কয় টাকা ছিল, এখানে 5,000 টাকা আদায় দেবো না, এই যে এখান থেকে অনা পাইছি এই 5,000 টাকাই এখান থেকে মাইনাস করে দেবো। তাহলে আমাদের থাকবে হচ্ছে 55,000 টাকা। আপাতত এটাই হচ্ছে আমাদের সর্বশেষ বা অবশিষ্ট দেনাদার, কারণ এরপরে আর কোনো কিছু বাদ দেওয়ার মতো কোনো কিছু পাইনি আমরা। সুতরাং এই যে 55,000 টাকা হয়েছে, এটার উপরে 10% অবচয় ধার্য করতে হবে। এখন যদি আমরা এই 55,000 টাকার উপরে 10% অবচয় ধার্য করি, আমাদের 10% করলে এখানে আসবে 5,500 টাকা। আর আবারও বলছি, এই যে অবশিষ্ট দেনাদারটা থাকলো, এটার উপরে 10% অবচয় ধার্য করলে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতিরা পেয়ে গেছি 5,500 টাকা। এবার যদি আমরা যোগ করি তাহলে আমাদের আসবে হচ্ছে 30,500 টাকা। এবার একটু খেয়াল করেন তো, আমাদের অনাদায়ী পাওনা এর সাথে নতুন অনাদায়ী পাওনা যোগ করছি, নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি যোগ করছি। এবার রেয়া মিলের ভিতরে একটা অনাদায়ী পাওনা সঞ্চিতি আছে, আমরা যেটা করব, এই অনাদায়ী পাওনা নির্ণয় করার সময় রেয়া মিলের অনাদায়ী পাওনা সঞ্চিতিটাকে বিয়োগ করে দেবো। তাহলে এই রেয়া মিলটাকে বলছিলাম পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি, তাহলে লাগবে পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি। কয় টাকা ছিল আমাদের? 5,000 টাকা ছিল। আমরা যেটা করবো, এখান থেকে 5,000 টাকা মাইনাস করে দেবো। যদি আমরা মাইনাস করে দিই, এখানে থাকবে আমাদের 25,500 টাকা। এটি হচ্ছে আমাদের নেট অনাদায়ী পাওনা। আবার বলছি, সবার আগে আমার কাজ হচ্ছে যদি র্যামের অনাদায়ী পাওনা থাকে সেটা আমরা বসাবো। এর সাথে আমরা সময়ের ভিতরে যদি অনাদায়ী পাওনা থাকে বা আদায়যোগ্য না এমন কিছু থাকে সেইটা আমরা যোগ করবো, যেটার নাম হচ্ছে নতুন অনাদায়ী পাওনা। সেখান থেকে আরেকটা কাজ করবো, সেটা হচ্ছে যদি নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি থাকে, তো যেগুলো যদি সময়, তাহলে সেটা আমরা যোগ করবো। র্যামের ভিতরে যদি কোনো অনাদায়ী পাওনা সঞ্চিতি থাকে, যেটাকে বলবো আমরা পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি, সেটা আমরা বিয়োগ করবো। আচ্ছা, ফাইনালি যে রেজাল্টটা পাবো সেটা হচ্ছে আমার নেট অনাদায়ী পাওনা। আর এই যে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি আমাকে বের করতে বলছি অবশিষ্ট দেনাদারের উপরে, এটা আমরা যেটা করব, যে যে দেনাদারটা থাকবে, দেনাদারের সাথে যদি দেখি কোনো ধারে বিক্রয় বা বাকিতে বিক্রয় থাকে, এটা যোগ করব। বিক্রয় ফেরত যদি থাকে সমন্বয় আর কি, তাহলে সেটা মাইনাস করব। আর আমরা যেটা করব, নতুন অনাদায়ী পাওনা যেটা থাকবে সেটাও আমরা মাইনাস করবো আর কি। সর্বশেষ যে দেনাদার থাকবে এইটার উপরে আমরা যেটা করব, এই 10% থাকুক 5% থাকুক সেটা বের করবো। বের করলে যে টাকাটা আসবে, অর্থাৎ এটার উপরে 10% যদি আমরা করি, তাহলে আমাদের 5,500 টাকা আসতো। এই 5,500 টাকা হচ্ছে এখানে আমাদের নতুন অনাদায়ী পাওনা সঞ্চিত হয়ে গেছে। তো এবার এটা যদি খেয়াল করেন, আমাদের নিট অনাদায়ী পাওনা বের করা কমপ্লিট। এবার আমাকে বলছিল যে নিট দেনাদার পরিমাণ কত। এখানে যেটা করবেন, যে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি, এই যে আপনি 5,500 টাকা নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি বের করছেন, এই টাকাটা এখান থেকে মাইনাস করে দিতে হবে। তাহলে থাকে হচ্ছে আপনার 49,500 টাকা। এই 49,500 টাকা হচ্ছে নেট দেনাদার। তাহলে যেটা হলো সারাংশ, যেটা আমাদের দাঁড়াবে, একদম সহজ কথা, যে আপনি এই ফরম্যাটটা মনে রাখবেন। যদি পরীক্ষা হলে যায় দেখেন এই সবগুলো আছে, তাহলে এইভাবেই করবেন। যদি দেখেন যে এইটা র্যামিলে দেওয়া নাই, তাহলে এই যে এখান থেকে স্টার্ট করবেন, এখান থেকে লাস্টে কিনতে হবে। আচ্ছা, যদি দেখেন যে শুধু এই দুইটা আছে, এইটাও নাই এটাও নাই, র্যামিলে কিছু নেই, শুধু সমান এই দুইটা দেওয়া আছে, তার মানে আপনি কি করবেন, এই যে 5,000 আর 5,500 যোগ করলে যেটা হবে সেটা আনসার হয়ে যাবে। তো এইটা আর এটা যোগ করে দিবেন, সহজ কথা। যদি এইটা আর এটা থাকে তাহলে এইটার সাথে এটা কি হয়, যোগ হয়, তাহলে এই দুটো যোগ করে দিবেন, আনসার শেষ। আচ্ছা, যদি এইটা আর এইটা থাকে, এইটাও নাই এইটাও নাই, তাহলে কি হয়, এটার সাথে এটা হয় যোগ, অর্থাৎ নতুন অনাদায়ী সঞ্চিতি যোগ হয়। তাহলে র্যামিলি 20,000, আর এইভাবে নতুন অনাদায়ী সঞ্চিতি বের করবেন। বের করার পরে যেটা হবে সেটাই বসাই দেবেন। এগুলো হচ্ছে সহজ কথা আর কি, এই ফরম্যাটটা মনে রাখবেন। আচ্ছা, আর এই দেনাদারের পরিমাণ সেম,
যদি এই প্রত্যেকটা কাজ থাকে তাহলে প্রত্যেকটা কাজ আপনাকে ধাপে ধাপে করতে হবে। যদি শুধু একটা কাজ থাকে যে এগুলো কিছুই ছিল না, সমন্বয় শুধু বলছে ধারে পূর্ণ বিক্রয় ছিল 10,000 টাকা, তাহলে আমরা এখান থেকে এটা যোগ করার পরে বাকি টোটাল করা লাগতো না, কারণ এগুলো তো আমি পাইবো না। যদি আমরা এগুলো পাই তাহলে হচ্ছে আমাদের যোগ বিয়োগ করা লাগবে, না পাইলে করার কোনো প্রয়োজন নাই। আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, এবার একটা প্রশ্ন থাকে, এই যে অনাদায়ী পাওনাটা এটা কোথায় দেখাবো? এটা আমরা বিশ্ব দায় বিবরণীতে আমরা যখন পরিচালন ব্যয় নির্ণয় করবো, বিশ্ব দায় বিবরণীতে পরিচালন ব্যয় নির্ণয় করবো, তখন নিট অনাদায়ী পাওনাটা আমাদের লাগে। অর্থাৎ অনাদায়ী পাওনার সাথে এই কাজগুলো করে ডান পাশে যে ঘরটা থাকবে সর্বশেষ সেখানে 25,500 টাকা বসাবো। আচ্ছা, এরপরে তো 2 নম্বর ঘরে নিট দেনাদার বললাম, এটা আমাদের কোথায় লাগে? দেনাদারটা হচ্ছে আমাদের একটা চলতি সম্পদ। আমরা যখন আর্থিক বিবরণী করব তখন চলতি সম্পদের ভিতরে এই দেনাদারের টাকা বসানো লাগে। সো সেক্ষেত্রে যদি এইগুলো সমন্বয় থাকে, অ্যাডজাস্ট করে নিট টাকাটাকে আমাকে দেখাতে হবে। তো আশা করি যদি এই ভিডিওটা সম্পূর্ণভাবে দেখেন, একবার না কয়েকবার একটু দেখার ট্রাই করবেন, তাহলে ইনশাল্লাহ পরবর্তীতে কখনোই এই নিট অনাদায়ী পাওনা অথবা নিট দেনাদার নির্ণয় কখনোই ঝামেলা হবে না আশা করি ইনশাল্লাহ। এবং বিষয়টা বিবরণীতে বসাইতে সমস্যা হবে না, ইভেন আপনার আর্থিক বিবরণীতে বসাইতেও প্রবলেম হবে না আশা করি। তারপরে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ইনশাল্লাহ ট্রাই করবো পরবর্তী ভিডিওতে এটা ক্লিয়ার করে দেওয়ার জন্য। ধন্যবাদ অ্যাকাউন্টিং টিউটরের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।